লেটস স্টার্ট। সো আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে ইনকাম ফ্রম স্যালারির আন্ডার ইনকাম ফ্রম স্যালারি হুইচ উইল বি অ্যাডেড অ্যান্ড হুইচ উইল বি ডিডাক্টেড, কোনটা অ্যাড হবে কোনটা ডিডাক্ট হবে সেটা নিয়ে আলোচনা করব। সো টুডে আওয়ার ফার্স্ট ডিসকাশন টপিকস ইজ হাউস রেন্ট অ্যালাউন্স। হাউস রেন্ট অ্যালাউন্স রিসিভেবল ইন ক্যাশ। ওকে, আমরা যদি হাউস রেন্ট বাবদ if we receive any cash, then what will be the treatment for the tax purpose? Okay, so for the tax purpose, where the house rent allowance is receivable by the employee in cash, the amount, if any, by which the house rent allowance so receivable exceed 50% of the basic salary or 25,000 taka per month, whichever less shall be included in his income. Okay, so our exemption rules is 50% of the basic salary or 25,000 taka per month, whichever is the less, that will be deducted, and after that if there is anything, then it will be added with the total income, and that total income will be included or considered for the tax purpose. Okay, so আমরা এখানে যেটা বলছি দেখেন, বেসিক স্যালারির 50% অথবা 25,000 টাকা পার মান্থ, 25,000 টাকা করে পার মান্থ হলে বছরে হচ্ছে 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা অথবা বেসিক স্যালারির 50%, এই দুইটার মধ্যে যেটা কম সেটা বাদ যাবে, আর বাকি যেটা থাকবে এটা টোটাল ইনকামে অ্যাড হয়ে যাবে। কথা কি ক্লিয়ার? এটা কি বুঝতে পারছি? 50% of the basic salary, 50% যেটা কম হবে সেটা বাদ কম, যাবে, যেটা কম হবে সেটা বাদ যাবে, যেটা যেটা কম হবে সেটা বাদ যাবে, এবং বাদ যাবার পরে আর মানে যদি কোনো কিছু থাকে তাহলে সেটা আমরা টোটাল ইনকামে অ্যাড করে দিব। মানে আমি একটা এক্সাম্পল দিই। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দিই। ফর এক্সাম্পল, আপনার আপনার বেসিক স্যালারি হচ্ছে 9 লক্ষ টাকা, 9 লাখ টাকা। বেসিক স্যালারি ইজ 9 লাখ টাকা, 9 লাখ টাকা, 9 লাখ টাকা। ওকে, এন্ড দে সেড ইউর হাউস রেন্ট অ্যালাউন্স হচ্ছে, আমরা ইয়ারলি বেসিসে বলতেছি সবকিছু, ইউর হাউস রেন্ট অ্যালাউন্স ইজ 5 লাখ টাকা। ওকে, বেসিক স্যালারি ইজ 9 লাখ টাকা and your house rent allowance is 5 lakh taka. So right now what will be deducted, what will be the exemption rule? See, 50% of the basic salary, so 9 lakh taka or 50%, what will be the 50% of the 9 lakh 4 lakh 50,000. Okay, and you'll compare with the fixed 25,000 taka per month or 3 lakh taka a year. এটা হচ্ছে ফিক্সড একটা অ্যামাউন্ট ধার্য করে দিয়েছে। 4,50,000 or 3 lakh টাকা, whichever is the less, কোনটা ছোট? 3 lakh টাকা ছোট। 3 lakh টাকা is less amount. Okay, so this 3 lakh টাকা will be deducted. Okay, so that means 5 lakh টাকা is the house rent allowance. Now we'll deduct exemption will be 3 lakh টাকা, and rest of the or exceeded 2 lakh টাকা will be added with the total income. বাকি যে 2 লক্ষ টাকা আছে এটা আমরা টোটাল ইনকামের সাথে অ্যাড করব। ইজ ইট ক্লিয়ার? স্যার ক্লিয়ার। বাকি যে 2 লক্ষ টাকা আছে এটা আমরা, আচ্ছা আমরা একটা আরেকটা एग्जांपल দিই। সো ফর एग्जांपल সি হিয়ার ইজ অ্যান ইলাস্ট্রেশন। Mr. X paid a monthly basic salary of taka 50,000 and house rent allowance of taka 30,000. His taxable portion of house rent allowance will be computed as follow. তাহলে দেখেন, his basic salary is how much? 5 lakh টাকা, 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা দিয়ে 12 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয়? 50,000 টাকা স্যার। না 50,000, ওকে সরি, 50,000 কে 12 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয়? 6 লাখ টাকা, 6 লক্ষ টাকা। দ্যাট মিন্স বেসিক স্যালারি হচ্ছে কত? 6 লাখ টাকা। ওকে, সো ইফ বেসিক স্যালারি 6 লাখ টাকা, তাহলে আমাদের দেখতে হবে, দেখেন এরপরে কি দেয়া আছে? হাউস রেন্ট অ্যালাউন্স ইজ হাউ মাচ? কত দেয়া আছে হাউস রেন্ট অ্যালাউন্স? 30,000 টাকা পার মান্থ। 30,000 আছে, তার মানে 3 বার 36, 3,60,000 টাকা। 3,60,000 টাকা, রাইট? ওকে, সো আমরা 3,60,000 টাকা লিখবো হাউস রেন্ট অ্যালাউন্স, 3,60,000। নাও আমাদের এক্সাম্পশন রুলসটা আমরা দেখবো। 50% of the basic salary, 50%, right? It means 3 lakh taka, 3 lakh taka or fixed 3 lakh taka.
দুইটাই 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকার মধ্যে কোনটা কম? 3 লক্ষ টাকাই কম। 3 লাখ will be deducted and rest of the 3,60,000 3 লক্ষ 60 থেকে 3 লাখ মাইনাস যাবে, আর বাকি যে 60,000 টাকা আছে এটা আমাদের ট্যাক্সেবল ইনকাম হিসেবে it will be added with the total income. বুঝা গেছে? বুঝতে পারছি স্যার। ওকে, সো আমাদের রুলসটা মনে রাখতে হবে। এক্সাম্পশন রুলস কি? 50% of the basic salary or 25,000 টাকা per month, 25,000 টাকা per month, whichever is less. এই দুইটার মধ্যে যেটা কম সেটা আমরা will actually deduct for exemption purpose, and after that if there is anything it will be added with the total income. Clear? ক্লিয়ার। Okay. The next topics is rent-free accommodation. Okay. Earlier we discussed that is cash টাকা it is given by the employer. কোম্পানি থেকে ক্যাশ টাকা দেওয়া হয়েছে হাউস রেন্ট বাবদ। But right now we'll discuss that rent-free accommodation or flat or apartment, it is given by the company, it is given by the employee, given by the employer to the employee. আমরা আমাদের এমপ্লয়ারদের কাছ থেকে কি পাচ্ছি? এমপ্লয়ারদের কাছ থেকে আমরা পাচ্ছি আপনার হচ্ছে রেন্ট ফ্রি। আমাদের কোনো রেন্ট দিতে হচ্ছে না, আমাদেরকে পেমেন্ট করতে হবে, এরকম একটা পাচ্ছি। সো লেটস সি ইট। তাহলে আমরা কি লিখবো দেখেন, for the employees provided with rent-free accommodation, the rental value of the accommodation or 25% of the basic salary of the employee, whichever is less, shall be included in his income. Okay, so এই ক্ষেত্রে আমাদের ওই যে অ্যাপার্টমেন্টে আমরা আছি সেই অ্যাপার্টমেন্টের কস্ট আমরা দেখব। সেই অ্যাপার্টমেন্টের প্রাইসটা কত, সেই অ্যাপার্টমেন্টের মান্থলি রেন্ট কত সেটা আমরা দেখব, মান্থলি রেন্ট, এবং তার সাথে আমরা কিসের কম্পেয়ার করব? or 25% of the basic salary, or 25% of the basic salary, এই দুইটার মধ্যে যেটা কম that will be added with the total income. এখানে এক্সাম্পশনের কোনো ব্যাপার নাই, মাইনাস করার কোনো ব্যাপার নাই। ওকে, ডাইরেক্টলি আমরা কি করব? আমরা will directly 25% of the basic salary or 25% of the basic salary or the rental value of the accommodation or rental value of the apartment. Among these two figure, whichever is the less, that will be added with the total income. So এই রুলসটা আপনারা বুঝতে পারছেন? আচ্ছা, আমি আবার বলি, আপনাদের একটা এক্সাম্পল দিচ্ছি, শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, ফর এক্সাম্পল a apartment which is monthly rent is 20,000 টাকা। একটা অ্যাপার্টমেন্ট যেটার মান্থলি রেন্ট হচ্ছে 20,000 টাকা। ওকে, and basic salary is 9 লাখ টাকা। ওকে, so 25% of the basic salary will be what? কত আসে দেখেন তো? 9 লাখ টাকা 25%। Yes, $2,25,000। 2,25,000। Okay, and per month rently accommodation is how much? 20,000 টাকা। So 20 into 12 কত হয়? 20 into 12 2,40,000। 2,40,000। তাহলে 2,25,000, 2,25,000 and 2,40,000, whichever is the less amount? 2,25,000। Okay, so this 2,25,000 will be added with the total income. Directly আমরা এটা total income এর সাথে অ্যাড করে দিব। ওকে, আমরা কি করব? ডাইরেক্টলি 2,25,000 টাকা এটা আমরা ডাইরেক্টলি ইনকাম বাবদ আমরা অ্যাড করে দিব। ওকে, ক্লিয়ার? সো আমরা দেখব কি 25% of the basic salary or rent or the rental value of the accommodation. Among these two figure, whichever is the lower amount, whichever is the lower one, that will be added with the total income. Okay, clear সবাই?
clear. Okay, so let's do it. আমরা একটা দেখবো, একটা illustration দেখবো, দেখেন। হয়ে গেল। Okay, so illustration C. Mr. X paid a monthly basic salary of 40,000 টাকা, that means তাহলে ইয়ারলি কত হবে হিসাব করেন তো। 4,80,000 4,80,000, তাই তো। And dearness allowance is not a part of the salary or anything. Okay, so এটা আমরা এখন কনসিডার করব না। He has also been provided with a rent-free accommodation, which his employer can be rented for a monthly rent of 20,000. Okay, that means rental free of the accommodation is 20,000 taka. Rental free of the accommodation is 20,000 taka. Clear? Rental value of the house is 20,000 taka. Clear? 20,000 টাকা, জি Yes. স্যার। So how much of the house rent will be added with his taxable income as deemed income? So আমরা জানি rental value is how much? 20,000 into 12. That means 2,40,000, right? 2,40,000. Rental value is 2,40,000, right? 2,40,000, জি স্যার। And 25% of the basic salary will be what? 4,80,000 নিয়ে হিসাব করছেন। 4,80,000, তাহলে 25% of 4,80,000 will be what? 25% of 4,80,000, 1,20,000, 1,20,000, so 1,20,000 and 2,40,000, which one is the lower amount? 1,20,000 is the lower amount, right? 1,20,000, So 1,20,000 জি স্যার। will be added with the total income. Clear? স্যার ক্লিয়ার। Okay. Then again another one is given. To fit the situation, later change the earlier problem slightly. Okay, so আরেকটা জিনিস হচ্ছে, যদি if you paid anything as an employer, maybe something is given, house is given, okay, আপনারা ধরুন গভর্নমেন্ট একটা কোয়ার্টারে থাকছেন, গভর্নমেন্ট কোয়ার্টার, okay, now some expense is basically paid by you. So if any expense is paid by you, then among these two figure, whichever is the lower amount, will deduct the figure from here. আমরা এই ফিগার থেকে, অর্থাৎ এখান থেকে যে দুইটা কম পাবো, যে দুইটা লোয়ার অ্যামাউন্ট পাবো, সেখান থেকে আমরা যে টাকাটা পে করব সেই টাকাটা আমরা এখান থেকে মাইনাস করে দিব। বুঝতে পারছি? যদি বাসা ভাড়া বাবদ আমরা কোনো টাকা পে করি, লাইক হয়তো দেখা গেল যে 2-3 হাজার করে আমাদেরকে পে করতে হচ্ছে, বা মেইনটেনেন্স কস্ট বাবদ আমাদেরকে সামহাউ কিছু অ্যামাউন্ট আমাদেরকে পে করতে হচ্ছে, ওকে, সেক্ষেত্রে আমাদের যেটা আমরা পে করব সেটা আমরা মাইনাস করে দেখাবো। ক্লিয়ার? যেমন ফর এক্সাম্পল হিয়ার ইউ সি Mr. X basic salary is 40,000, that means you know 1,20,000, same situation, 1,20,000 is the lower amount, okay, but it's been said that beside he has been provided with accommodation at a concessional monthly rent of 10,000. Actual monthly rent of the accommodation is 20,000. So he paid 10,000 taka every month. 10,000 taka she every month he paid as a rent of the apartment. So that means yearly it will be 10,000 into 12
it means 1,20,000. So we already calculated 1,20,000. 1,20,000 minus 1,20,000, that means it is 0. Amounts to be added with taxable income, it will be 0. Okay, is it clear? Everyone clear? স্যার মানে হচ্ছে কি টোটাল ইনকাম হচ্ছে 4,80,000, টোটাল থেকে 1,20,000 বেসিক টাকা স্যালারি rent দিতে হচ্ছে হয়। বেসিক স্যালারি হচ্ছে 4,80,000। ওকে, জি স্যার, বেসিক স্যালারি তার মানে এখান 4,80,000। থেকে 1,20,000 টাকা রেন্ট দিতে হয়, তাহলে ওইটা মাইনাস করে টোটাল থেকে মাইনাস করে যত থাকে তত ট্যাক্স দিতে হবে, এটাই তো? আচ্ছা আমি আবার বলি, আমাদের রেন্ট ফ্রি অ্যাকোমোডেশনের ক্ষেত্রে রুলসটা হচ্ছে যে আমরা বেসিক স্যালারি 25% হিসাব করব এবং কম্পেয়ার করব হচ্ছে রেন্টাল ভ্যালু অফ দ্য হাউস ও রেন্টাল ভ্যালু অফ দ্য অ্যাপার্টমেন্ট। রেন্টাল ভ্যালু অফ দ্য অ্যাপার্টমেন্ট হচ্ছে ধরেন 2,40,000 আর 25% অফ দ্য বেসিক স্যালারি হচ্ছে 1,20,000। তো এই দুইটার মধ্যে যেটা কম সেটা হচ্ছে 1,20,000 টাকা। তাহলে 1,20,000 টাকাটা আমাদের আর কোনো ইনফরমেশন দেয়া না থাকলে এটা আমরা ট্যাক্সেবল ইনকাম হিসেবে অ্যাড করে দিব। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? জি স্যার, এতটুকু ক্লিয়ার। হ্যাঁ, জি স্যার। তারপরে বলছে যে আপনি তো ওই যে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন নিছেন, কিন্তু তারপরেও আপনাকে পে করতে হচ্ছে, ভাড়া কিছু পে করতে হচ্ছে। মান্থলি ধরেন আপনি 10,000 টাকা পে করছেন, তাহলে যে 10,000 টাকা যে টাকাই আপনি পে করেন না কেন, এখানে যে টাকাটা আপনি ট্যাক্সেবল ইনকাম হিসেবে লিখছেন সেখান থেকে আপনি এটা মাইনাস করে দেখাবেন। ওকে, যে টাকাটা আপনি পে করছেন আলাদা করে সেই টাকাটা আপনি মাইনাস করে দেখাবেন। ইজ ইট ক্লিয়ার? জি স্যার, এবার ক্লিয়ার। ওকে, জি স্যার, দেখেন কনসেনশনাল রেট 10,000 into 12, that means 1,20,000 টাকা। এখানে তো পুরোটাই নিয়ে নিচ্ছে। পুরোটাই নিয়ে নিছে, যেটা হবে ওইটাই মাইনাস করে দিব। আর এখানে যদি নিচেরটা বড় থাকে তাহলে কিন্তু ওই মেইন ফিগারে কিন্তু আমরা মাইনাস কোনো কিছু লিখবো না, আমরা ডিরেক্টলি 0 লিখে দিব। ওকে, একটু মনে রাখতে হবে এই জিনিসটা। এখানে 1,20,000 উপরে আসছে আর নিচে যদি ধরেন 1,40,000 চলে আসলো, তাহলে কিন্তু আমরা কোনো -20,000 লিখবো না, এখানে 0 লিখবো ডিরেক্টলি। Okay, next one is cash conveyance allowance with no transport facility. Okay, আপনাকে যদি ক্যাশ কনভেন্স বাবদ কোনো টাকা পেমেন্ট করা হয় তাহলে 30,000 টাকা মাইনাস করে দিবেন ডিরেক্টলি। তারপরে যদি কিছু থাকে তাহলে অ্যাড করবেন, আর বাকি কিছু না থাকলে অ্যাড করার দরকার নেই। ওকে, এখানে যেটা বলছিলাম যে নিচেরটা যদি 1,40,000 হয়ে যায় আর উপরেরটা 1,20,000, এখানে কিন্তু আপনি -20,000 লিখবেন না, ডিরেক্টলি 0 লিখে দিবেন, ডিরেক্টলি 0। ওকে, ইজ ইট ক্লিয়ার? ওকে স্যার। এক্সাম্পশন কখনো এক্সাম্পশন জি বাদ স্যার। দেবার পরে এটা কখনো মাইনাস হবে না। এক্সাম্পশন মানে হচ্ছে ওই লিমিট পর্যন্ত, কোনো মাইনাসের ব্যাপার নাই, অতটুকু পর্যন্তই মাইনাস হবে। ওকে, এরপরে আর কোনো কিছু মাইনাস হবে না। ওকে, নাও সি ক্যাশ কনভেন্স অ্যালাউন্স উইথ নো ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি। ক্যাশ কনভেন্স মানে হচ্ছে যাতায়াত ভাড়া বাবদ যদি ইফ এনিথিং ইজ গিভেন, ইফ এনি অ্যামাউন্ট গিভেন অ্যাজ এ ক্যাশ কনভেন্স। ক্যাশ কনভেন্স মানে হচ্ছে যাতায়াত ভাড়া বাবদ যদি আপনার প্রতিষ্ঠান থেকে কোনো টাকা দেওয়া হয় সেটাকে আমরা ক্যাশ কনভেন্স বলে থাকি। সো ফর ক্যাশ কনভেন্স অ্যালাউন্স ডিরেক্টলি 30,000 টাকা উইল বি ডিডাক্টেড। ওকে, বাট এরপরে nothing will be deducted. Okay, and if there is anything exceeded, then that amount will be added with the total income. 30,000 পর্যন্ত আমরা এটাকে বাদ দিয়ে দিব, 30,000-এর পরে আর যেটা থাকবে সেটা আমরা টোটাল ইনকামের সাথে আমরা অ্যাড করে দিব। ওকে, ওকে, সো সি ফর এক্সাম্পল ক্যাশ কনভেন্স অ্যালাউন্স থাকলে ডিরেক্টলি 30,000 টাকা উইল ডিডাক্ট। Mr. X is an officer in a private bank in Dhaka. He has his own car and is paid Taka 40,000 annually in cash as conveyance allowance. How much of this allowance will be added with taxable salary income? Taxable salary income হিসেবে আপনার কত টাকা অ্যাড হবে সেটা আপনাকে বের করতে হবে। Okay, so actual allowance is 40,000 টাকা
অ্যাকচুয়াল অ্যালাউন্স ইজ 40,000 টাকা। 40,000 দেওয়া হয়েছে। 20,000 টাকা হইতো 20,000 হইতে তাহলে ডিরেক্টলি জিরো, উইল রাইট জিরো, জিরো হয়ে যাবে। ডিরেক্টলি জিরো। ওকে, আপ টু 30,000 মানে অতটুকু পর্যন্তই অ্যাড হবে। Okay, so actual allowance C 40,000 taka. Now we'll deduct exemption up to 30,000 taka. So after exemption 10,000 taka will be added. Okay, clear সবাই? It's very easy. Okay, now next রুলসটা একবার বলবেন একটু বুঝে বাংলাতে। রুলসটা হচ্ছে যে যদি আপনার ক্যাশ কনভেন্স বাবদ কোনো টাকা দেয়া হয়, কনভেন্স বাবদ ক্যাশ টাকা দেয়া হয়, তাহলে 30,000 টাকা পর্যন্ত এক্সেম্পটেড। 30,000 টাকার বেশি যদি কিছু থাকে তাহলে সেটা আমাদের ট্যাক্সেবল ইনকামে অ্যাড হবে। ওকে, ক্লিয়ার? এবার যত টাকাই হোক না কেন 30,000 পর্যন্ত আপনি অ্যালাউন্স পাবেন, এর বাইরে যা থাকবে সেটা ট্যাক্সেবল ইনকামের সাথে অ্যাড হয়ে যাবে। বুঝতে পারছি স্যার। ক্লিয়ার? জি স্যার। Okay. Next, car facility provided partly or exclusively for personal use. If it is given for personal use only, then full amount will be added with the total income. Okay, so for car facility the amount is, but if it is given for if the car is provided for official purpose, then nothing will be added. It is not considered for the tax purpose. Only if it is given for the personal use, then it will be added with the total income. So where the car facility is provided by the employer for the use of the employee partly or exclusively for personal or private use, there shall be included in the employee's income an amount equal to 5% of the employee's basic salary or 60,000 per year, whichever is higher, it will be added with the total income. So the rules is if any car or conveyance facilities provided for personal use, then the rules is 5% of the basic salary or 60,000 taka, whichever is the higher. Among these two figure, whichever is the higher, it will be added with the total income. So আমরা এখানে যেটা বলছি যে কনভেন্স ফ্যাসিলিটি বাবদ বা আমরা যদি কার বাবদ কোনো কিছু পেয়ে থাকি অফিস থেকে, সেই ক্ষেত্রে আমাদের রুলসটা হবে 5% অফ দ্য বেসিক স্যালারি অথবা 60,000 টাকা ফিক্সড, এই দুইটার মধ্যে যেটা সবচেয়ে বেশি সেটা আমাদের ট্যাক্সেবল ইনকাম হিসেবে অ্যাড হবে। বুঝতে পারছেন? Is it clear? But if the car or conveyance facility is provided for official purpose, then nothing will be added. কোনো কিছুই অ্যাড হবে না। যদি অফিসিয়াল পারপাসে দেওয়া হয় তাহলে কিন্তু কোনো কিছুই অ্যাড হবে না, কিন্তু এটা যদি পার্সোনাল পারপাসে দেওয়া হয় তাহলে 5% of the basic salary or 60,000 টাকা, whichever is the higher, it will be added with the total income. I think clear all of you, right? Okay, so see, Yes, sir. here is an illustration. Mr. X basic salary is 50,000 taka per month. 50,000 taka per month, that means yearly it will be what? 50,000 into 12 কত হয় দেখেন তো? 6 lakh. Okay, 5% of 6 lakh will be what? 30,000, right? 30,000. Okay, 30,000 or 60,000, whichever is the higher? 60,000. 60,000 is the higher. And he said that he has also been provided with a car by his employer. যদি আপনাদের কোশ্চেনে বলা থাকে যে কারটা পার্সোনাল এবং অফিসিয়াল দুইটা পারপাসে ইউজ হয়েছে, তাহলে কিন্তু এটা অ্যাড হবে, ট্যাক্সেবল ইনকামের সাথে অ্যাড হবে। কিন্তু যদি বলা থাকে অনলি অফিসিয়াল পারপাসে ইউজ হয়েছে, তাহলে কিন্তু অ্যাড হবে না। পার্সোনাল কথাটা থাকলেই এইটা কিন্তু ট্যাক্সেবল ইনকাম হিসেবে অ্যাড হবে। ওকে, সো among these two figure, which one is the higher? 30,000 and 60,000, which one is higher? 60,000. 60,000 is higher. So 60,000 will be added with the total income, taxable income.
Okay, clear, everyone? Yes, sir. Clear. Okay. Another rules is if in same math, cash conveyance allowance and car facility or the conveyance facility is provided, both is given, then in that case, earlier we discussed in cash conveyance allowance 30,000 will be exempted, 30,000 will be deducted. But in this case, if the two facilities is given, conveyance facility and cash conveyance both is given, in that case nothing will be exempted, 30,000 will not be deducted. Okay, directly the full amount will be added with the total income. And for the car facility, the rules I discussed earlier, it will be applied there. Okay, like 5% of the basic salary of 60,000, whichever is the higher, it will be added with the total income. Okay, so আমরা এখানে যেটা বলছি যে ক্যাশ কনভেন্স ফ্যাসিলিটি যদি থাকে, অনলি ক্যাশ কনভেন্স ফ্যাসিলিটি, তাহলে আমাদের রুলসটা হচ্ছে 30,000 টাকা আমরা মাইনাস করে দেখাবো এক্সামশন বাবদ, এবং বাকি যা থাকবে সেটা আমাদের ট্যাক্সেবল ইনকামে অ্যাড করে দিব। কিন্তু যদি আমাদের কোশ্চেনে ক্যাশ কনভেন্স এবং কার ফ্যাসিলিটি দুইটাই দেয়া থাকে, ওকে, কার ফ্যাসিলিটির ক্ষেত্রে রুলসটা হচ্ছে 5% অফ বেসিক স্যালারি ও 60,000 টাকা, এই দুইটার মধ্যে যেটা হায়ার ওইটা আমাদের অ্যাড হবে। আর যদি আমাদের ম্যাথে দুইটা এন্ট্রি দেয়া থাকে, ক্যাশ ফ্যাসিলিটি এবং কনভেন্স অ্যালাউন্স, সেই ক্ষেত্রে ক্যাশ অ্যালাউন্সে যে 30,000 টাকা আমাদের মাইনাস করার নিয়ম ছিল, রুলস ছিল, সেটা কিন্তু আর অ্যাপ্লাই হবে না, ডিরেক্টলি যা থাকবে সেটাই টোটাল ইনকামের সাথে অ্যাড হয়ে যাবে। এবং কার ফ্যাসিলিটির ক্ষেত্রে আগের যে রুলসটা ছিল, অর্থাৎ 5% অফ বেসিক স্যালারি ও 60,000 টাকা, এই দুইটার মধ্যে যেটা বড় সেটা আমাদের অ্যাড হয়ে যাবে। বুঝতে পারছি? ইজ ইট ক্লিয়ার? Yes, sir. Clear. কোন দিকে?